চ্যানেলের ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো ক্যাপাবলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। মা আসবো? আরে আয় না, এভাবে কেন বলছিস? মা আসলে আমরা তো গ্রামের বাড়িতে যাচ্ছি, ওই বাড়ি সম্পর্কে তো আমি কিছুই জানি না, তাই যদি তুমি একটু বলো। ও এই ব্যাপার, আচ্ছা বস। শোন, ও বাড়ির সব থেকে বড় হচ্ছে দাদু আর দিদা, তারপরে কাকা কাকিমা, কাকা কাকিমার 2 ছেলে মেয়ে, জেহব আর জেনি, আর পিসির একটি মেয়ে মিনা। ও বাড়ির সবাই খুব ভালো, শুধু কাকিমা বাদে। কাকিমা একটু অন্য ধাঁচের মানুষ। তাই বলছি, ও বাড়িতে কাউকে তুই যে আইপিএস অফিসার এই কথাটা জানাস না। বুঝতেই তো পারছিস গ্রামের মানুষ কিভাবে নেয়। আরে মা ঠিক আছে, তুমি এসব নিয়ে চিন্তা করো না। দেখেছিস, তুই বুঝলি, অথচ জাংকুক আর তার বাবাকে আমি কিছুতে বোঝাতেই পারছি না। অনেক কষ্টে শিষ্টে তাদের রাজি করিয়েছি। তুমি চিন্তা করো না, আমি খেয়াল রাখবো বলেতে সেখান থেকে চলে আসে। হলো মায়ের সাথে কথা? নিশ্চয়ই ওখানে ওসব বলতে বারণ করেছে। মা তো ঠিকই বলেছেন। মোটেও ঠিক বলেনি। দেখো জাংকুক, মাত্র 15টা দিনের ব্যাপার, আর আমি তো ওখানে আইপিএস অফিসার হওয়ার প্রমাণ দিতে যাচ্ছি না, আমি ওখানে তোমার স্ত্রী হয়ে যাচ্ছি, সেটাই বড় কথা। যাকে বাদ দাও, আমি কি ওখানে আমার গানটা নিয়ে যেতে পারি? হ্যাঁ, নিতেই পারো। আচ্ছা, 6টা বুলেট কাফি? তুমি কি যুদ্ধ জয় করতে যাচ্ছ নাকি? না। তাহলে 6টা বুলেটের বেশি নিয়ে তুমি করবেটা কি? ওটা তোমার সেফটির জন্য নিয়ে যাচ্ছ, সাবধানে রাখবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে। এরপর তে তার গানটা নিয়ে নেয়। রাত 8টা বাজে। হঠাৎ বাড়ির বেলটা বেজে ওঠে। তে দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখে লিসা গট গট করে লাগেজপত্র নিয়ে ভেতরে আসছে। সামনে ভাবে দাঁড়িয়ে আছো কেন? সরো, ভেতরে ঢুকতে দাও। তে সরে দাঁড়াতে সে ভেতরে ঢোকে। তুই তুই এখানে কি করছিস? আমিও তোদের সাথে গ্রামের বাড়িতে যাচ্ছি। হোয়াট? তুই তো আমাকে যেতে বলিসনি, তাই কাকিমা স্পেশালভাবে আমাকে যেতে বলেছে। সেসব তো ঠিক আছে, কিন্তু তোর তো আমাদের সাথে যাওয়ার কথা না, তাহলে এখানে কি করছিস? আমি একা একা যাবো বল? তোরা সবাই যাচ্ছিস, সবাই কত আনন্দ করতে করতে যাবি, তাই তোদের সাথেই যাবো বলে ঠিক করেছি। তুই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। পাশে জিমিন এসে বলল, এই বৌদি ভাই, এই চুড়েলটা এখানে কি করছে? সেটাই তো বুঝতে পারছি না। রাত 10টা বাজে। ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। লিসাকে দেখে কেউই খুশি না। এগিতে, তুমি খেতে বসলে না? মা আপনারা খেয়ে নিন, আমি সার্ভ করে দিচ্ছি, আমি পরে খেয়ে নেব। কেন পরে কেন খাবে? সবাই যখন একসাথে খাচ্ছে তুমি একসাথেই খাবে, চলো খেতে বসো। আমি এখন খাবো না জাংকুক, আপনারা খেয়ে নিন। আমি একবার বসতে বলেছি। আমার এখন খেতে ইচ্ছা করছে না, আমি খাবো না। কেন খাবে না কেন? অনেকটা জার্নি করে যেতে হবে, ভোর হয়ে যাবে যেতে যেতে। এতক্ষণ কি তুমি না খেয়ে থাকবে নাকি? ইম্পসিবল, খেতে বসো। তে বাধ্য হয়ে খেতে বসলো। খেয়ে দে যে যার রুমে চলে যায় কিছুক্ষণ রেস্ট নিতে। লিসার জন্য গেস্ট রুমের ব্যবস্থা করা হয়েছে। আপনি তো জেদি কেন বলুন তো জাংকুক? আপনি তো জানেন বাসে উঠলে আমার ভমিটিং হয়। খেয়ে দিয়ে নিয়েছি, এবার আরো বেশি হবে। এটা খেয়ে নাও। এটা কিসের মেডিসিন? এটা খেয়ে নাও, এটা খেলে আর ভমিটিং ফিল হবে না। জাংকুকের কথা মতো তে মেডিসিনটা খেয়ে নেয়। এবার চুপচাপ করে রেস্ট নাও, আমাদের যেতে অনেক দেরি আছে। রাত 12টা বাজে। আগে ঠিক হয়েছিল জাংকুকদের বাড়ির সামনে থেকে বাসে উঠবে, তারপর বাস সুগাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, তারপর তারা সেখান থেকে উঠে যাবে। জাংকুক সমস্ত লাগেজ বাসে উঠিয়ে সবার আগে নিজের পছন্দ মতো একটা সিট নিয়ে বসে পড়ে, আর তের জন্য পাশের জায়গাটা রেখে দেয়। সবাই এক এক করে বাসে উঠে পড়ে। লিসা সুযোগ বুঝে আগে ভাগে বাসে উঠে জাংকুকের পাশে বসে পড়ে। তুই এখানে কেন? অন্য সিটে গিয়ে বস। আমি আগে এসেছি, তাই আমি এখানেই বসবো। তে বাসে উঠে জাংকুকের পাশে লিসাকে দেখে বেশ রেগে যায়, কিন্তু মুখে কিছু বলে না। বৌদি তুমি আমার পাশে বসো। তে আর কি করবে, গিয়ে জিমিনের পাশে বসে পড়ে। বাস চলতে শুরু করে। কিছুক্ষণ পর সুগাদের বাড়ির সামনে থামে। জাংকুক বাস থেকে নেমে সুগার হাতাহাতি লাগেজগুলো বাসে সাজিয়ে রাখে। এবার সবাই এক এক করে বাসে উঠে পড়ে, যে যার মতো সিট নিয়ে বসে পড়ে। জাংকুক জিমিনকে ইশারা করে উঠতে বললে জিমিন সেখান থেকে উঠে পড়ে, আর জাংকুক তের পাশে গিয়ে বসে পড়ে। কি, আপনি এখানে কেন? ভালোই তো ছিলেন লিসার পাশে। হ্যাঁ, সে তো ভালোই ছিলাম, কিন্তু তুমি তো এখানে মুখ কালো করে বসেছিলে, তাই ভাবলাম তোমার কাছে এসেই বসি। আমার আবার বউকে কাঁদাতে ভালো লাগে না। আপনি কিন্তু থাক, আর ঝগড়া করতে হবে না। দেখো তো কত সুন্দর রোমান্টিক একটা ওয়েদার, পাশে বর বসে আছে, কোথায় একটু প্রেম করবে তা না ঝগড়া করছো। আপনি খুব খারাপ একটা মানুষ, জান তো।
যেটা বলছো ভেবে বলছো তো? ঠিক আছে, যাচ্ছি, রিচার কাছেই যাই বলে উঠতে নেড়েই তে হাত ধরে বসিয়ে দেয়। চুপচাপ এখানে বসে থাকবেন, কোথাও যাবেন না। পাগলি, যাচ্ছি না আমি বলে তেকে দু হাতের মাঝখানে জড়িয়ে ধরে। এরপর কিছুক্ষণ গল্প করতে করতে তে একসময় ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক তের মাথাটা নিজের বুকের মধ্যে ভালো করে জড়িয়ে ধরে রাখে আর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। দেখতে দেখতে একটা সময় সেও ঘুমিয়ে যায়। ভোর 5টা বাজে। বাস একটা রাজবাড়ির সামনে এসে থামে। এটাই জাঙ্কুকের দাদু দিদার বাড়ি। ঘুম ঘুম চোখে সবাই বাস থেকে নেমে আসে। সবার ডাকে জাঙ্কুকের ঘুমটা ভেঙে যায়। বাইরে তাকিয়ে দেখে ওরা পৌঁছে গেছে। তের দিকে তাকিয়ে দেখলো তে এখনো ঘুমাচ্ছে। তোমার ঘুমটা ভাঙাতে ইচ্ছা তো করছে না, কিন্তু কোনো উপায়ও নেই। এই মুহূর্তে তোমাকে কোলে করে ভেতরে নিয়ে যেতে আমি পারবো না। তে তে উঠে পড়ো, আমরা এসে গেছি। হ্যাঁ, এসে গেছি। চলো। জাঙ্কুক আর তে বাস থেকে নেমে দেখলো দাদু দিদা দাঁড়িয়ে আছে। তের মা তের শাড়ির আঁচলটা তার মাথায় দিয়ে বললো, সবাইকে প্রণাম করো। তে আর জাঙ্কুক দাদুদার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। থাক বাবা, বেঁচে থাকো। এখন যাও, রুমে গিয়ে তোমরা একটু ঘুমিয়ে নাও। ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সাথে দেখা হবে। এরপর সবাই গিয়ে যে যার মতো শুয়ে পড়ে। তে শাড়িটা তো চেঞ্জ করো, তারপর না হয় ঘুমিও। ভালো লাগছে না, আমার অনেক ঘুম পাচ্ছে। কথাটা বলার সাথে সাথে তে ঘুমিয়ে পড়ে। উফ, কি ঘুম পাগলি মেয়ে রে বাবা। জাঙ্কুকও ড্রেস চেঞ্জ করে তের পাশে শুয়ে পড়ে। সকাল 9টা বাজে। এই দাদা উঠ, আর কত ঘুমাবি? ব্রেকফাস্ট টেবিলে সবাই অপেক্ষা করছে। জেনি দরজাটা ধাক্কাতে ধাক্কাতে বলল। তে স্নান করে বেরিয়ে দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে দরজা খুলে দিল। গুড মর্নিং বৌদি, বলো তো আমি কে? তুমি আমার ওয়ান অ্যান্ড অনলি দুষ্টু ননদ জেনি, রাইট? ওয়াও, গ্রেট বৌদি, ইউ আর অ্যামেজিং। দাদা ভাই কই গো? ওই তো দেখো, এখনো ঘুমোচ্ছে। দাঁড়াও, ঘুম ভাঙাচ্ছি এখনই। যেমন বলা তেমন কাজ। ওয়াশরুম থেকে এক মগ জল এনে জাঙ্কুকের মুখে ছুঁড়ে মারলো জেনি। এই কে রে? ঘুম থেকে উঠে দেখে তে আর জেনি দুজনেই হাসছে। সকাল সকালে সব কি হচ্ছে জেনি? আর তে, তুমি ওর সাথে মিলে হাসছো? লাইক সিরিয়াসলি? কি করবো বলুন তো, আমি তো কখন থেকে আপনাকে ডাকছি, আপনি তো উঠছেনই না। তাই জন্য তো জেনি উঠছি না বলে জল ঢেলে দেবে, আর তুমি ওকে বারণ করবে না? দেখুন, এটা আপনাদের ভাই বোনের ব্যাপার, আমি এসবের মধ্যে নেই বলে তে রুম থেকে বেরিয়ে যায়। এবার আপনি তাড়াতাড়ি আসুন, ব্রেকফাস্ট টেবিলে সবাই আপনার অপেক্ষা করছে বলে জেনি দৌড়ে বেরিয়ে গেল। ব্রেকফাস্ট টেবিলে তে কাকা কাকি পিসি সবার সাথে পরিচিত হলো। তাদের ভাই বোনদের সাথেও পরিচিত হলো। যদিও তাদের বিয়ের সময় ভাই বোনদের সাথে একটু আলাপ হয়েছিল, বাট এখানে এসে আরো ভালো মতন আলাপ জমালো। তের ব্যবহারে সবাই অনেক খুশি, শুধুমাত্র কাকি ছাড়া। সবাই একসাথে ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট টেবিল ছেড়ে উঠে যায়। তখনই কাকি জিমিনের হাত ধরে নিজের রুমে নিয়ে যায়। হ্যাঁ রে, দেশে কি মেয়ের অভাব পড়েছিল? আর মেয়ে পেলি না তোরা? জাঙ্কুকের মতো বিদেশ ফেরত একটা ছেলের সাথে ওই মেয়েটার বিয়ে দেওয়া কি খুব জরুরি ছিল? একটা ইঁদো বাঙালি। কি বলছো কি তুমি এসব কাকি? ভুল কি বলেছি? হ্যাঁ, একটা মডার্ন মেয়ে পেলি না? জাঙ্কুকও বা কি করে এই মেয়েটাকে পছন্দ করে? কাকি, এসব কথা তুমি আমার সামনে বলেছো ঠিক আছে, ভুল করেও দাদা আর বাবার সামনে বলো না, নাহলে কিন্তু তোমার খবর আছে। জাঙ্কুকরা সকল ভাই বোনরা মিলে বাগানে বসে আড্ডা দিচ্ছিল। তে সেখানে গিয়ে বলল, আমি কি তোমাদের সাথে যোগ দিতে পারি? তোমাকে তো আগেই ডেকেছিলাম, তুমি তো রান্নাঘরে চলে গেলে, তা হঠাৎ এখানে কেন? গিয়েছিলাম তো, পিপি তো রান্না করতে দিল না। তে একটু বাচ্চাদের মতো ফেস্টা করে বলল। পিচ্চি মেয়ে গেছে রান্না করতে। এই কি বললেন? উফ বৌদি ভাই, তুমি ওর কথা ছাড়ো তো। বসো। কংগ্রাচুলেশন। কিসের জন্য? কিছুদিন আগে সরকার থেকে পুরস্কার পেলে, তাই জন্য। সত্যি কি দারুণ কাজটাই না করেছো। তোমরা জানো? রিল্যাক্স দে, শুধু ওরাই জানে, বাড়ির বড়রা নয়। এই কথা শুনে তে যেন একটু হাত ছেড়ে বাঁচলো। এরপরেই সেখানে লিসা এসে হাজির হলো। হেই গাইস, কি করছো তোমরা? চলে এসেছে চুড়েল কোথাকার। কি আর করবো বলো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হাউ সুইট, তুমি অনেক ভালো, তোমার দিদির মতো না। শোন লিসা, তোর যদি এখানে বসে গল্প করার ইচ্ছা হয় তো কর, ফালতু কোনো ঝামেলা এখানে পাকাবি না। এই না না, আমি তো জাস্ট কথার কথা বললাম। এরপর সবাই সবাই মিলে আড্ডা দিতে লাগে। এরপর দুপুরে লাঞ্চ করে সবাই একটু ভাত ঘুম দেয়। জাঙ্কুক পুজোর প্যান্ডেলে লোকের সাথে কথা বলতে যায়। ঘরে এসে বিকেলবেলা দেখে তে তখনও ঘুমোচ্ছে। কি ব্যাপার, তে এখনো ঘুমোচ্ছে কেন? ও তো এতক্ষণ ঘুমোয় না। তে, বিকেল হয়ে গেছে, ওঠো। জাঙ্কুকের ডাকা সত্ত্বেও তের কোনো হেলদোল নেই। এটা দেখে জাঙ্কুক একটু ভয় পায়। তে সবসময় এক ডাকেই ঘুম থেকে উঠে পড়ে।
জাংকুক আস্তে করে তেকে ডাকার জন্য ওর গায়ে হালকা করে ধাক্কা দিতেই বুঝতে পারলো তের গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে, সেই জন্যই সে অজ্ঞান হয়ে গেছে। তে, এই তে, তাড়াতাড়ি এসিটা অফ করে একটা মোটা কম্বল তের গায়ে চাপা দিল। তে উঠছে না দেখে জাংকুক দৌড়ে নিচে চলে যায়। কাকু কাকু প্লিজ ডাক্তারকে একটা ফোন করো, তের প্রচণ্ড জ্বর। কি? আজ আমি কল করছি, তুই দাঁড়া। কিন্তু আসতে তো একটু সময় লাগবে। হ্যাঁ আমি কিছু জানি না, তুমি তাড়াতাড়ি ফোন করো। জাংকুকের এত চিৎকার চেঁচামেচি শুনে জাংকুকের মা সেখানে চলে আসে। কি হয়েছে, তুই তো প্যানিক কেন করছিস? মা, তের প্রচণ্ড জ্বর এসেছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। কি বলছিস কি? আচ্ছা চল উপরে গিয়ে দেখি। জাংকুক উপরে এসে তের গায়ে হাত দিয়ে বুঝলো টেম্পারেচার অনেক বেশি। দৌড়ে ওয়াশরুম থেকে জল নিয়ে এসে তের মাথা ধোয়াতে শুরু করলো। জাংকুক তুই কি করছিস? বিকেলবেলা মাথা ধোয়াস না। মা, একটু সর্ষের তেল গরম করে এনে দেবে? আচ্ছা দিচ্ছি, দাঁড়া। তের মাথাটা ভালো করে ধুয়ে দিয়ে ভিজে টাওয়াল দিয়ে গাত পা মুছে একটু জল পট্টি দিতে শুরু করলো। এনে তেলটা নে। জাংকুক তেলটা তের হাতের তালু পায়ের চেটোতে মালিশ করতে লাগলো। ঠিক সেই সময় ডক্টরবাবু চলে এলেন। ডক্টর প্লিজ চেক করুন না, মনে হচ্ছে জ্বরে অজ্ঞান হয়ে গেছে, ডাকছি কিছুতেই উঠছে না। তুমি শান্ত হও, আমি দেখছি। ডাক্তার তেকে চেক আপ করে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। ঠান্ডা লেগে এমনটা হয়েছে, চিন্তা করার কিছু নেই, একটু পরে জ্ঞান ফিরে আসবে। খেয়াল রাখবেন যেন ঠান্ডা না লেগে যায়, আর উনি খুব দুর্বল, একটু খেয়াল রাখুন। আর এই ওষুধগুলো টাইম মতো খাইয়ে দেবেন। জাংকুকের হাতে প্রেসক্রিপশনটা দিয়ে ডাক্তারবাবু চলে যান। জাংকুক তুই এখানে বস, আমি ওষুধ এনে দিচ্ছি। জাংকুকের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলতে থাকে, সব আমার জন্যই হয়েছে। আমি যদি রাতে বাসের জানালাটা বন্ধ করে দিতাম তাহলে তো ঠান্ডা লাগতোই না। বেশ কিছুক্ষণ পর তে চোখ খুলে দেখলো জাংকুক ওর হাত ধরে মাথা নিচু করে বসে আছে। তে উঠে বসার চেষ্টা করতেই জাংকুক মাথা তুলে তাকালো। আরে তুমি উঠছো কেন? শুয়ে থাকো চুপচাপ। আরে জাংকুক কি হয়েছে কি? আপনি এরকম মাথা নিচু করে বসে কেন আছেন? আমাকেও কেন উঠতে দিচ্ছেন না? তোমার শরীরটা খারাপ, তে চুপচাপ শুয়ে থাকো। হ্যাঁ, মাথাটা অনেক ব্যথা করছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। তারপর জাংকুক খাবার এনে তেকে খাইয়ে মেডিসিন খাইয়ে সে বলে দেয় ঘর থেকে যেন সেদিন আর সে না বের হয়। কি আর করবে, সেদিন সারাটা দিন তার ঘরেই কেটে যায়। পরদিন সকালবেলা জাংকুক ঘুম থেকে উঠে দেখে তে পাশে নেই। এটা দেখে মেজাজটাই বিগড়ে যায়, চিৎকার করে তেকে ডাকতে লাগে। বেশ কিছুক্ষণের মধ্যে তে রুমে এসে হাজির হয়। তেকে দেখে জাংকুক হাত ধরে টেনে রাগে লুকে দাঁত চেপে বলে, এই মেয়ে, আমার কথা তোমার কানে ঢোকে না? তোমাকে না বলেছিলাম রুম থেকে এক পাও বেরোবে না? তাহলে আমার কথা কেন শোনো না তুমি? আরে আমার হাতটা ছাড়ুন, লাগছে তো। এতক্ষণ তের হাতটা খুব শক্ত করে ধরে রেখেছিল জাংকুক। কথাটা শুনে তের হাতটা ছেড়ে দেয়। যা মন চায় তুমি তাই করো। ব্রেকফাস্ট টেবিলে সবাই ব্রেকফাস্ট করছে। এখন কেমন আছো? ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, ভালো তো থাকবেই। দা ভাই কালকে ওর যা সেবা করেছে। ব্রেকফাস্ট টেবিলে সবাই ইয়ার্কি ঠাট্টা মারছে। জাংকুক কোনো কথাই বলছে না, এমনকি তের দিকে তাকাচ্ছেও না। তে যখনই জাংকুকের সাথে কথা বলতে যাচ্ছে জাংকুক ইগনোর করছে, যেটা লিসা নোটিস করেছে। কি ব্যাপার, জাংকুক কথা বলছে না তাই না? বলবেও না, ও তোমাকে শুধুমাত্র দয়া করেছে, তুমি ওকে ডিজার্ভ করো না। বুঝতে পেরেছ? তের শরীরটা এমনি ভালো ছিল না, তার উপর লিসা এসব কথাবার্তা একদমই ভালো লাগছিল না। চুপচাপ কিছু না বলে নিজের রুমে চলে গেল। তে রুমে গিয়ে দেখলো জাংকুক ল্যাপটপ নিয়ে সোফায় বসে আছে। তে মুখোমুখি বসতেই অন্যদিকে ঘুরে গেল। তে আবার ওর দিকে গিয়ে মুখোমুখি বসলো। জাংকুক আগের বারের মতো আবার ঘুরে বসলো। জাংকুক, আপনি এমন কেন করছেন? এত রাগ করার কি হয়েছে? জাংকুক এবার বিরক্ত হয়ে উঠে চলেই যাচ্ছিল। তখনই তে জাংকুকের পিছনে আসতে গিয়ে মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। জাংকুক কিছুটা আন্দাজ করে পিছনে তাকাতেই দেখে তে পড়েই যাচ্ছে। তখনই জাংকুক তাকে ধরে নেয়, তাড়াতাড়ি করে কোলে তুলে বিছানায় শোয়ায়। তে, এই তে। কি হয়েছে, ঠিক আছে তুমি? হ্যাঁ ঠিক আছি, মাথাটা একটু ঘুরে গিয়েছিল। আমার কথা না শুনলে এমনটাই হবে। আপনি এখনো আমার উপর রেগে আছেন? আমি কখনোই তোমার উপর রেগে ছিলাম না, কিন্তু তুমি যে নিজের খেয়াল রাখো না এটা আমার একটুও ভালো লাগে না। একটা প্রশ্ন করব আপনাকে, বলো, আপনি কি কোনোভাবে আমাকে দয়া করছেন? তের মুখে এমন কথা শুনে জাংকুক একটু অবাক হয়ে যায়। কি? কে বলেছে তোমাকে এসব কথা? কেউ না। দেখোতে, আমি খুব ভালো করে জানি এটা তোমার মনের কথা নয়। নিশ্চয়ই কেউ তোমাকে বলেছে। এবার সত্যি করে বলো কে বলেছে। লিসা। জানতাম জানতাম এটা ওরই কাজ। যে তোমার কি মনে হয় আমি তোমাকে দয়া করি? না। ব্যাস, এটুকু বিশ্বাস রেখো, তাহলেই হবে। কে কি বললো কখনো কানে নিও না। তোমাকে আমি দয়া কেন করব?
কি কমতি আছে তোমার মধ্যে বলো? বরং তোমার মতো একটা মেয়েকে নিজের জীবন সঙ্গী হিসেবে পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার, আর আমি হ্যাপিও। বলে তের গাল দুটো নিজের মুখের কাছে এনে ধীরে ধীরে তের ঠোঁটটা নিজের দখলে নিয়ে নিতে থাকে। দুজন দুজনের এতটা কাছাকাছি। বেশ কিছুক্ষণ পর জাংকুক তেকে ছেড়ে দেয় আর দুজনেই হাঁপাতে থাকে। তে বেশ লজ্জা পায়, বিছানা ছেড়ে উঠেই যাচ্ছিল, এমন সময় জাংকুক ওর হাতটা ধরে হ্যাচকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তারপর আলতো করে ঠোঁটে আরেকটা চুমু দিয়ে বলে, তুমি আমার স্ত্রীতে, আমি কখনো তোমার উপর দয়া করিনি, প্লিজ কারোর কথা শুনে আমায় কখনো ভুল বুঝো না। এরপর তেকে শুয়ে দিয়ে জাংকুক বাইরে বেরিয়ে যায়। লিসা, আমার ঘরে এখনই আসবি। হ্যাঁ হ্যাঁ আসছি। এরপর লিসা জাংকুকের ঘরে আসে, দেখে তে বিছানার উপর বসে ফোন ঘাঁটছে। জাংকুক এসে লিসার সামনে দাঁড়ায়। তোর সাহস কি করে হয় ওকে এসব কথা বলার? কি? আমি কি বলেছি? ন্যাকা সাজিস না। তোকে কি আমি কখনো বলেছি যে আমি তের ওপর দয়া করেছি? কি হলো বল, চুপচাপ কেন দাঁড়িয়ে আছিস? এই মেয়ে, তুমি তো খুব খারাপ। অমনি জাঙ্গুকের কানে লাগিয়ে দিয়েছো। আমাকে ওর সামনে খারাপ বানাতে চাও তুমি? হ্যাঁ, শাট আপ লিসা। নিজে ভুল করে আবার ওকে কথা শোনাচ্ছিস। আর ও কি খারাপ বানাবে তোকে? তুই নিজেই তো নিজেকে খারাপ প্রমাণ করছিস। লিসা কিছু বলে না, কটমট করে তের দিকে তাকায় আর চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। এরপর সন্ধ্যের দিকে তের শরীরটা বেশ ফ্রেশ লাগছিল, জ্বরটা আর নেই। দ্যাটস গুড। জাংকুক তের কপালে হাত দিয়ে চেক করে কথাটা বলে, দাদা ভাই আসবো? আয়, জিজ্ঞাসা করার কি আছে? হ্যাঁ, তোর বিয়ে না হলে হয়তো জিজ্ঞাসা করতাম না, বাট এখন বাবা না, আমি কারোর প্রাইভেসিতে ঢুকতে চাই না। বেশি পেকে গেছিস, তারা কাকিমাকে বলছি তোর ব্যবস্থা করতে। দাদা ভাই কান ছাড়, লাগছে কিন্তু। বৌদি ভাই, তুমি ওকে কিছু বলবে না? আরে ছেড়ে দিন, তোমার খবর তুমি পরে নিচ্ছি, সবসময় ওর সাপোর্ট, তাই না? কি করবি তুই? বল না, আমি একটু শুনি। তুই আবার? উফ দাদা ভাই ছাড় না। দেখ, যেটা বলতে এসেছিলাম সেটা তো বলতেই ভুলে গেছি। ছাদে সবাই তোদেরকে ডাকছে। কেন? উফ চল না, গেলেই দেখতে পাবি। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।